আমি শুনতে পাচ্ছি না, যদি একটু কমেন্ট করে জানান। ওকে, শুনতে পাচ্ছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম রেসিজম, তার বাকি আলাপ আজকে করব। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে রেসিজম নতুন করে আলোচিত হচ্ছে, সুতরাং এটি গুরুত্বপূর্ণ টপিক সব ধরনের পরীক্ষার জন্য। আমরা সেই কারণেই এই টপিকটি নিয়ে আলোচনা করব। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে আপনারা যারা যুক্ত হয়েছেন তারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, এবং যা যুক্ত হচ্ছেন দুটি কাজ করতে হবে। সেটি হলো যে একটা কাজ হচ্ছে লাইভটি শেয়ার দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে লাইভটি কমেন্ট করতে হবে যে আমরা কোথা থেকে যুক্ত হচ্ছি, কে, সেটি করতে হবে, আর বন্ধুদেরকে মেনশন করতে হবে। এই কাজগুলো আমরা একটু করতে থাকি। শিক্ষার্থী সংখ্যা এখন কাছাকাছি 81, এইটা 100 হলে আমি আলোচনা স্টার্ট করব। আর শিক্ষার্থী সংখ্যাকে 100 করার জন্য কিছু শেয়ার দরকার। সুতরাং এইটা আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে আমরা যে গ্রুপটা থেকে আজকে লাইভ এসেছি, গতকালকেও এই গ্রুপ থেকে লাইভ এসেছিলাম, টার্গেট বিসিএস অ্যান্ড ব্যাংক। গ্রুপটা বাংলাদেশের সুনামধন্য কয়েকজন শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত। আমরা মূলত প্রত্যেকটা সাবজেক্টের একজন করে শিক্ষককে রেখেছি এই গ্রুপটাতে, যাতে করে সব সাবজেক্টের একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন এই গ্রুপ থেকে হয়। কারণ শিক্ষক বৃন্দ কমেন্ট এই গ্রুপে পোস্ট করবেন, তারা অলরেডি পোস্ট করা শুরু করেছেন, এবং আজকে আমি লাইভটি করছি সেই গ্রুপ থেকেই, টার্গেট বিসিএস ব্যাংক, বিসিএস অ্যান্ড ব্যাংক। তো যারা শুনছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যারা বিসিএস কনফিডেন্সের শিক্ষার্থী রয়েছেন তারা আগামীকালকে অবশ্যই রাতটাই বিসিএস কনফিডেন্স সুনামধন্য ম্যানেজিং এডিটর রাজু ভাইয়ের একটি লাইভ রয়েছে, সেই লাইভটি শুনবেন। কারণ সেই লাইভে যারা বিসিএস এর কনফিডেন্সের শিক্ষার্থী রয়েছেন তার জন্য তো দিক নির্দেশ থাকবেই, পাশাপাশি যারা কনফিডেন্সের শিক্ষার্থী নন তাদের জন্য কিছু বিষয় থাকবে। আমি আজকে সেটি ডিসক্লোজ করছি না, কিন্তু অত্যন্ত চমৎকার কিছু বিষয় থাকবে সব শিক্ষার্থীর জন্য। কনফিডেন্সের বাইরের শিক্ষার্থীরাও হয়তো কনফিডেন্সের একটি সেবা নেওয়ার সুযোগ পাবে এই করোনা কালে। সুতরাং কালকের লাইভটি খুব গুরুত্বপূর্ণ। 8টার সময় হবে রাজু ভাইয়ের লাইভটি আমরা সবাই শুনবো আশা করছি। এই গ্রুপেও লাইভটি শেয়ার দেওয়া হবে, সুতরাং এই গ্রুপ থেকেও লাইভটি শোনা যাবে। এছাড়া আমার যে গ্রুপটি আছে ফ্যাক্ট ফাইন্ডিং গ্রুপ, সেই গ্রুপ থেকেও লাইভটি শোনা যাবে। এছাড়া আমার আইডিতেও তো শেয়ার দেওয়া থাকবেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে যুক্ত হয়েছেন আজকে। আমরা আনুষ্ঠানিকভাবে আজকের আলাপটা একটু শুরু করি। সেটি হলো যে আমরা গতকালকে যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম সেটি হচ্ছে রেসিজম। এই রেসিজমটা নিয়ে আজকে আমরা আলোচনাটা শেষ করব। রেসিজমের আলোচনাটা আজকে শেষ হবে। গতকালকে আমরা জেনেছিলাম রেসিজমের সংজ্ঞা জেনেছিলাম যে হোয়াট ইজ রেসিজম, এবং রেসিজম কেবল কালো সাদার ব্যাপার নয়, এটি কেবল বর্ণবাদ নয়, বরঞ্চ এটি বর্ণবাদ অর্থাৎ কালারের বাইরে গিয়ে আরও কিছু বৈষম্যকে নির্দেশ করে। এবং গতকালকে আমি ইউনাইটেড নেশনসের একটি সংজ্ঞা বলেছিলাম যে ইউনাইটেড নেশনস রেসিজমের একটি সংজ্ঞা দিয়েছে। সেই সংজ্ঞায় বলেছে যে এনি কাইন্ড অফ রেস্ট্রিকশন, এক্সক্লুশন, প্রেফারেন্স বেসড অন কার, রেস, ডিসেন্ট, এথনিক অর ন্যাশনাল অরিজিন, এসবের
ভিত্তিতে যে কোনো ধরনের বৈষম্য করা হলে সেটাকে বলা হবে। রেসিজমটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, এবং আমি কালকে বলেছিলাম যে রেসিজমের অনেকগুলো শব্দ আমরা করতে পারি। সাউথ আফ্রিকার রেসিজমের অন দ্য আদার হ্যান্ড ইউএসএতে যে রেসিজম সেটি ব্যবহার করা হয় আরেকটি শব্দ দ্বারা, সেটি হচ্ছে জিম ক্র। এবং আমি বলেছিলাম যে সাউথ আফ্রিকাতে অ্যাপার্থাইড ল হয়েছিল, অ্যাপার্থাইড পলিসি হয়েছিল 1948 সালে। আমেরিকাতেও জিম ল হয়েছে, অর্থাৎ রেসিজম আইন করেই তারা করেছে। এবং গতদিন আরও আলোচনা করেছি যে আমেরিকা থেকে বিদায় নিল আব্রাহাম লিঙ্কনের সময়ে 1865 সালে আমেরিকা থেকে রেসিজম বিদায় নিল। অন দ্য আদার হ্যান্ড এটিও আলোচনা করেছি সাউথ আফ্রিকাতে রেসিজমের বিদায়, অ্যাপার্থাইড বিদায় নিল 1991 সালে, এবং 1991 সালেই রেসিজম বাতিল করা হয়েছে। আর 96 সালে আমি বলেছি যে সাউথ আফ্রিকায় প্রোগ্রেসিভ সংবিধান করা হয়, যে সংবিধানের সকল বৈষম্য দূর করা হয়েছে। তো এগুলো ছিল গতকালকে আলাপ। আমি আজকে আলোচনা করব যে গতকালকে আমি মনে হয় যেখানে আলাপ শেষ করেছিলাম সেটি হচ্ছে আমেরিকান স্প্রিং। মূলত এই আমেরিকান স্প্রিং থেকে শুরু করব। প্রয়োজনীয় শিক্ষার্থী আজকের ক্লাসে অলরেডি যুক্ত হয়েছে। আমি আলোচনাটাকে এগিয়ে নেই, সেজন্য আমি ক্যামেরাকে টার্ন করে নিচ্ছি বোর্ডের দিকে। আমরা শুরু করব, সেটি হচ্ছে আমেরিকান স্প্রিং। এইটা দিয়ে আমরা শুরু করে আরো একবার লিখি, আমেরিকান বসন্ত, আমেরিকান স্প্রিং। এই আলাপটি গতকালকে শুরু করেছিলাম মাত্র। আমরা জানি যে সম্প্রতি আমেরিকাতে খুব বড় ধরনের একটি ঘটনা ঘটেছে। সেটি কি? সেটি হচ্ছে যে জর্জ ফ্লয়েড নামক একজন ব্যক্তিকে পুলিশ কাস্টডিতে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জর্জ ফ্লয়েড হচ্ছেন একজন আফ্রিকান আমেরিকান। জর্জ ফ্লয়েডকে পরিচয়টা আমরা একটু জানবো। তিনি একজন আফ্রিকান আমেরিকান। জর্জ ফ্লয়েড জন্মগ্রহণ করেছেন 1903 সালে। তিনি মূলত একজন ট্রাক ড্রাইভার এবং অনেক সময় তিনি সিকিউরিটি গার্ডের কাজ করেন, নিরাপত্তারক্ষীর কাজ করেন। এই হচ্ছে জর্জ ফ্লয়েডের পরিচয়। তিনি 1973 জন্মগ্রহণ করেছেন। পুলিশ কাস্টডিতে 20 সালের 20 মে, এবং আমরা একটা ছবি দেখি এবং তার শেষ বক্তব্য আমরা শুনেছি। আমরা তার ছবি দেখেছি যে পুলিশ কিভাবে তাকে গলায় পা দিয়ে তার শ্বাসরোধ করে স্ট্রাঙ্গলড করে তাকে হত্যা করছে। এবং আমরা তার একটি বক্তব্য দেখছি, বিভিন্ন মিডিয়াতে সেটি এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যে আই কান্ট ব্রেথ। খুবই মর্মস্পর্শী একটি বিষয়। তো এই জর্জ ফ্লয়েডের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড আমেরিকাতে ব্যাপক রকমের একটি আন্দোলনের সূত্রপাত করে। আমরা এটাকে বলতে পারি যে হিজ ডেথ স্পার্কড ইন ইউএসএ। এবং দেখছি যে আমেরিকার বিভিন্ন শহরে ব্যাপক, এই করোনার মধ্যে ব্যাপক আন্দোলন হলো, অ্যান্টি রেসিস্ট আন্দোলনটা হলো। তো আমরা এই জর্জ ফ্লয়েড সম্পর্কে খুব বেশি কিছু পড়ালেখার প্রয়োজন। আমরা শুধু এই হিস্ট্রিটা একটু জেনে রাখবো যে 2020 সালের 20 মে ফ্লয়েডকে হত্যা করা হয়েছে। তিনি মূলত পেশায় ছিলেন একজন ট্রাক ড্রাইভার এবং তিনি সিকিউরিটি কাজও করতেন। তিনি একজন আমেরিকান। জর্জ ফ্লয়েড, তাকে হত্যা করা হয়েছে মিনেসোটা শহরে। এই যে তাকে জর্জ ফ্লয়েড যে হত্যা, আমেরিকা বিরোধী গণমাধ্যমগুলো আছে, সেই গণমাধ্যমগুলোতে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে প্রচার করা হলো আমেরিকান স্প্রিং হিসেবে। স্প্রিং এর কথা আমরা জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক ধরনের গণজাগরণ শুরু হয়েছিল, স্পন্সর্ড বাই ইউএসএ, ব্যাকড বাই ইউএসএ মিডিয়া। আমেরিকার গণমাধ্যম ব্যাপকভাবে সমর্থন দিছিল সেই গণজাগরণকে, এবং সেই গণজাগরণের একটি নামও দিয়েছিল আমেরিকান মিডিয়াগুলো, সেটি হচ্ছে আরব স্প্রিং। এবার সুযোগ পেয়েছে আমেরিকার বিরোধী মিডিয়াগুলো, বিশেষ করে চায়নার গণমাধ্যমগুলো এই যে ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যে মুভমেন্ট হয়েছে
আমরা রাস্তায় যে মানুষ নেমেছে, প্রতিবাদ করেছে পুলিশের যে ব্রুটালিটি তার বিরুদ্ধে, এবং রেসিজমের বিরুদ্ধে, রেসিয়াল ইনজাস্টিসের বিরুদ্ধে মানুষের যে আন্দোলন, ক্ষোভ, সংগ্রাম, লড়াই রাজপথে, সেটিকে আমেরিকার বিরোধী গণমাধ্যমগুলো, চায়না গণমাধ্যমগুলো আমরা যদি দেখি চীনের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম, আমরা যেমন ফেসবুক, আমাদের এখানে খুব পপুলার, আমরা ফেসবুক ব্যবহার করি। চীনে উইবো তারা ব্যবহার করে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম। এই উইবোতে এই হ্যাশট্যাগ দিয়ে এই নামে তারা পোস্ট করছিল চীনের মানুষ, এবং ব্যাপকভাবে প্রতিবাদ করছিল। মূলত আমেরিকা এন্টি ব্লকে যারা আছে তারাই এই আমেরিকান স্প্রিং শব্দটার উৎপত্তি ঘটিয়েছে। তো এই হচ্ছে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড সম্পর্কে। আমরা গতকালকে ক্লাসের শুরুর দিকে একটা আউটলাইন দিয়েছিল কি আলোচনা করব, সেখানে আমরা কি আলোচনা করব একবার বলে নেই, অনেক পরে আমরা আজকে জয়েন করেছি। সেটি হচ্ছে যে আমরা বলেছি যে ডেফিনেশন আলোচনা করব আমরা, যে রেসিজম জিনিসটা কি সেটা আমরা গতকাল করেছি। যে রেসিজম একটি দৃষ্টিভঙ্গি যার মাধ্যমে মানুষকে উঁচু নিচু শ্রেণীতে ভাগ করা হয়। এই শ্রেণী বিভাজনের পেছনে কিছু বিষয় থাকে যেগুলো বিবেচনায় নেওয়া হয়, যেমন মানুষের কালার, যেমন মানুষের আই কালার, যেমন মানুষের বর্ন স্ট্রাকচার, মানুষের হেয়ার, যেমন অকুপেশন, পেশা, বিবেচনায় নেওয়া হয় তার অরিজিন, বিবেচনায় নেওয়া হয় তার বংশ, বিবেচনায় নেওয়া হয় তার গোত্র, বিবেচনায় নেওয়া হয় তার দেশ। এইসব বিবেচনায় নিয়ে মানুষকে উঁচু শ্রেণীতে যে বিভাজন করা হয়, এই বিভাজনের যে দৃষ্টিভঙ্গি, মাইন্ডসেট, এটি হচ্ছে রেসিজম। আমরা আলোচনা করি অরিজিন অফ রেসিজম। এই ওয়ার্ডটির, রেসিজম শব্দটির ব্যবহার নিয়ে আমরা বলেছি যে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির রেকর্ড বলছে যে 1902 সালে এই শব্দটি প্রথম ব্যবহৃত হয়। মানব সভ্যতার শুরু থেকেই রেসিজম ছিল, বাট শব্দ রেসিজম ব্যবহৃত হয় 1902 সালে। এটা আমরা আরেকটু ডিটেল আলোচনা করেছি অরিজিন সম্পর্কে, এবং আমরা বলেছি যে এই রেসিজম, সাউথ আফ্রিকাতে যে রেসিজম, সেটাকে বলা হয় অ্যাপার্থেইড। এইটা আমরা গতকালকে বলেছি। এবং আমেরিকাতে যে রেসিজম, সেটা ছিল একটা শব্দ বলেছি আমি, জিম ক্র। এই শব্দটা আমি বলেছি ব্যবহার করতে রেসিজমের সমর্থক হিসাবে। এছাড়া আমরা কিন্তু রেস হেট্রেড কিংবা সেগ্রিগেশন কিংবা বায়াস, পার্সিয়ালিটি, এগুলো রেসিজমের সমর্থক হিসেবে ব্যবহার করতে পারি। তবে এই হচ্ছে ইউএন এই ওয়ার্ডটি ব্যবহার করে, আর এইটা কেবল সাউথ আফ্রিকা এবং এইটা কেবল ইউএসএ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা আমরা একটু মাথায় রাখবো। আমরা যখন আমাদের লেখায় শব্দটি ব্যবহার করব, এই যে মানুষের বৈষম্যের যে বিষয়, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার না করে রেসিজম শব্দটি ব্যবহার করব, কারণ এটি ইউনিভার্সাল। আমরা আলোচনা করেছি রেসিজম, গতকালকে এগুলো আলোচনা করেছি। রেসিজম ইন সাউথ আফ্রিকা, এই সাউথ আফ্রিকাতে কিভাবে রেসিজম গেল বিকাশ, এবং রেসিজম কিভাবে সাউথ আফ্রিকাকে সেই আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি রেসিজম ইন ইউএসএ তে রেসিজমটা কিভাবে গেল সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করলাম আমেরিকান স্প্রিং, মাত্র আমরা আমেরিকা বসন্ত আলোচনা করলাম। এরপরে আমরা যেটি আলোচনা করব, গতকালকে আমি বলেছিলাম যে 3 বিগ অ্যান্টি রেসিস্ট স্টার বলি, অ্যান্টি রেসিস্ট স্টার, 3 জন বিখ্যাত মানুষকে নিয়ে আমরা আলোচনা করব যারা রেসিজমের বিপক্ষে সংগ্রাম করেছেন। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এর সাথে এরপরে আমরা আলোচনা করব, এটাই মূলত আজকের আলোচনা শুরু হচ্ছে। এই আলোচনা এখান থেকে আজকে আলোচনা শুরু হবে। এরপরে আলোচনা করব ইউএন রোল টু কার্ব রেসিজম, এইটা নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা আলোচনা করব সাম অ্যান্টি রেসিস্ট
অর্গানাইজেশনস, সাম অ্যান্টি রেসিস্ট অর্গানাইজেশনস, এই বিষয়টি নিয়ে আলাপ করব। এই হচ্ছে আমাদের আউটলাইন। আমরা গতকালকে এই তিনটা, আজকে এই পর্যন্ত আলাপ করে ফেলেছি। 3 বিগ অ্যান্টি রেসিস্ট অর্গানাইজেশনস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাম অ্যান্টি রেসিস্ট অর্গানাইজেশনস, এই পার্ট থেকে 37-এ একটি প্রশ্ন হয়েছিল। 37 বিসিএসপিতে একটি প্রশ্ন এই পার্ট থেকে কিন্তু দিয়েছিল। সুতরাং বুঝতেই পারছি যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই টপিকগুলো আমরা আলোচনা করব। এইটা গতকালকেও আমি বলেছিলাম, আজকে আরও একবার বলছি এই কারণে যাতে করে আমাদের আউটলাইনটা বুঝতে সুবিধা হয় এবং আমরা যেন একটু ধারাবাহিকভাবে আলোচনাটাকে এগিয়ে নিতে পারি। তো আমরা বলছি যে 3 জন অ্যান্টি রেসিস্ট মানুষ নিয়ে আলোচনা করব যারা বিশ্ববিখ্যাত হয়েছেন এই রেসিজমের বিপক্ষে কাজ করতে গিয়ে। সেই 3 জন মানুষের একজন হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন, তাকে নিয়ে আলোচনা করব আরেকজন ব্যক্তিকে নিয়ে, তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। লুথার কিং জুনিয়রকে, এই 3 জন ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। এই 3 জন ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। এই 3 জনের ব্যাপক ভূমিকা বিপক্ষে। আব্রাহাম লিঙ্কন, ইউএস এর সাবেক প্রেসিডেন্ট। মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি ইউএস এর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং একজন ব্ল্যাক পিপল, অর্থাৎ তিনি আফ্রিকান আমেরিকান। নেলসন ম্যান্ডেলা, তাকে নিয়ে আমরা আলোচনা করব। তিনি সাউথ আফ্রিকার একজন সাবেক প্রেসিডেন্ট। সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের চাইতেও তার বড় পরিচয়, তিনি একজন অ্যান্টি রেসিস্ট মানুষ এবং রেসিজমের বিপক্ষে তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। এই 3 জন ব্যক্তি সম্পর্কে জানবো, আব্রাহাম লিঙ্কন সম্পর্কে, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এবং মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কে। প্রথমে একটু আব্রাহাম লিঙ্কন সম্পর্কে একটু জেনে নেই। আব্রাহাম লিঙ্কনকে বলা হয় আমেরিকার সর্বশ্রেষ্ঠ। আব্রাহাম লিঙ্কনকে বলা হয় আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন আমেরিকার 16th প্রেসিডেন্ট। তিনি আমেরিকার 16th প্রেসিডেন্ট, ষোড়শ প্রেসিডেন্ট। 16তম আমরা বলবো না, ষোড়শ বলবো। একাদশ, দ্বাদশ, এভাবে গিয়ে পঞ্চদশ, ষোড়শ। 16-র পরে তম হয়, হ্যাঁ, ষোড়শ প্রেসিডেন্ট অফ ইউএসএ। তিনি যখন নির্বাচন আসে 1860 সালে, সেই নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে আমেরিকাতে যে ভয়ানক দাস প্রথা রয়েছে সে দাস প্রথা তিনি উচ্ছেদ করবেন। এটি ছিল আব্রাহাম লিঙ্কনের ইলেকটোরাল প্লেজ, নির্বাচনী অঙ্গীকার। তিনি তার ইলেকটোরাল ম্যানিফেস্টোতে সেটি উল্লেখ করেছিলেন, নির্বাচনের ইস্তেহারে উল্লেখ করেছিলেন। এবং তিনি যখন নির্বাচিত তখন তিনি উচ্ছেদ করার প্রক্রিয়া। আমরা জানি যে আমেরিকার সমাজ ব্যবস্থায় ব্যাপকভাবে জিম ক্র ছিল, বৈষম্য ছিল, জাতিগত বৈষম্য ছিল। বিশেষ করে আমেরিকার যারা হোয়াইট, তারা আফ্রিকান ব্ল্যাকদেরকে নিচু শ্রেণী মনে করত। যারা নিচু শ্রেণী মনে করত যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো হচ্ছে আমেরিকার দক্ষিণের রাজ্যগুলো। যখন আব্রাহাম লিঙ্কন নির্বাচিত হলেন, ক্ষমতায় বসলেন, তখন দক্ষিণের 11টা স্টেট আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। তারা স্বাধীনতা ঘোষণা করলো, স্বাধীন হবে বলে ঘোষণা করলো। অর্থাৎ শুরু হয়ে গেল আমেরিকার সেন্ট্রাল গভর্নমেন্ট, আব্রাহাম লিঙ্কনের গভর্নমেন্টের সাথে এই 11টা স্টেটের লড়াই, যেটাকে আমরা বলি সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধটা শেষ পর্যন্ত 1865 সালে আব্রাহাম লিঙ্কন এই গৃহযুদ্ধটাকে তিনি সফল হন এবং 1865 সালে তিনি দাসপ্রথাকে উচ্ছেদ করেন। এর মধ্য দিয়ে আমরা গতকালকে বলেছি যে দাস প্রথা উচ্ছেদ হয় আমেরিকা থেকে। আব্রাহাম লিঙ্কন সম্পর্কে
আব্রাহাম লিঙ্কন সম্পর্কে প্রিলিমিনারি পরীক্ষার উপযোগী কয়েকটা তথ্য বলি। আব্রাহাম লিঙ্কন ষোড়শ প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন আমেরিকা যখন সিভিল ওয়ার চলছিল তখন ছিলেন প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন দাস প্রথা উচ্ছেদকারী প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কনকে বলা হয় সর্বকাল সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে প্রথম হত্যাকাণ্ডের শিকার হওয়া প্রেসিডেন্ট। 4 জন প্রেসিডেন্ট আমেরিকা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার মধ্যে আব্রাহাম লিঙ্কন একজন। এই 1865 সাল তার 14 এপ্রিল, পয়লা বৈশাখ দিন মনে হচ্ছে, 14 এপ্রিল তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তাকে হত্যা করে একজন, তার নাম হচ্ছে বুথ নামে একজন আমেরিকার স্টেজ অ্যাক্টর, হোয়াইট পিপল, এবং তিনি হত্যা করেন। হত্যার কারণ কি? কারণ হচ্ছে এটাই যে আব্রাহাম লিঙ্কন সবার পক্ষে কথা বলেছেন, আর বুথ এরা ছিলেন হচ্ছে শ্বেতাঙ্গ সুপ্রিম এক্সট্রিমিস্ট, শ্বেতাঙ্গ চরমপন্থী, সে কারণে তারা হত্যা করেছে এই আব্রাহাম লিঙ্কনকে। আব্রাহাম লিঙ্কন সম্পর্কে আরেকটি তথ্য একটু আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে 1863 সালে আব্রাহাম লিঙ্কন 1863 সালে ঐতিহাসিক একটি বক্তৃতা করেছিলেন, যে বক্তৃতার নাম হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস। অ্যাড্রেস ADDRESS, তাই তো? অ্যাড্রেস মাত্র 201 ওয়ার্ড ছিল তার বক্তৃতার, 2 থেকে 3 মিনিটের একটা বক্তৃতা, ঐতিহাসিক একটি বক্তৃতা। এরকম প্রশ্ন করে গেটিসবার্গ অ্যাড্রেসের সঙ্গে জড়িত কোন প্রেসিডেন্ট, বা গেটিসবার্গ অ্যাড্রেস কে প্রদান করেছিলেন? আব্রাহাম লিঙ্কন, সাল 1863। বক্তব্যটা অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য, মাত্র 271 ওয়ার্ডস। এই যে আব্রাহাম লিঙ্কন বলেছি যে আমেরিকার 4 জন প্রেসিডেন্ট মার্ডার হয়েছেন। আব্রাহাম লিঙ্কন প্রথম, জেমস গারফিল্ড হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, উইলিয়াম ম্যাককিনলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং আমেরিকার খুব স্মার্ট একজন প্রেসিডেন্ট ছিলেন যার নাম হচ্ছে কেনেডি, জন এফ কেনেডি, তিনিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হচ্ছে আব্রাহাম লিঙ্কন সম্পর্কিত আলোচনা। এবারে আমরা আলোচনা করব মার্টিন লুথার কিং জুনিয়র নিয়ে, যিনি আরেকজন আমেরিকান, তিনি অবশ্য ব্ল্যাক, অর্থাৎ আফ্রিকান আমেরিকান। তাকে নিয়ে একটু আলোচনা করব। দেখে নেই আপনারা কে কে যুক্ত হয়েছেন, একটু আলাপ করে নেই আপনাদের সাথে। যারা যারা হয়েছে তাদের প্রতি অনুরোধ বারবার করে করছি, আজকে আরো অনুরোধ করছি, সে হচ্ছে এই যে গ্রুপ থেকে লাইভে এসে রিকোয়েস্ট টু ইউ, এবং আমাদের এই গ্রুপে অনেকজন বিখ্যাত মানুষ, শিক্ষক নিয়মিত পোস্ট করছেন, সুতরাং অবশ্যই এই গ্রুপেতে মেম্বার অ্যাড করবে, থাকবে। আর এই যে লাইভ হচ্ছে এটি প্রচুর শেয়ার দিতে হবে, সেটি বারবার করে বলছি, কমেন্ট করতে হবে, মেনশন করতে হবে, এবং কোত্থেকে কে যুক্ত হয়েছেন সেই তথ্যটি আমাকে জানাতে হবে। যদিও আমি এখন আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেই না, বাট আমি প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি কমেন্ট আমি পড়াশোনা করি। আমি লাইভ শেষে প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, এবং চেষ্টা করি অন্তত একটা লাইক দিয়ে আপনাকে জানাতে যে আমি আসলে আপনার কমেন্টটি আমার কাছে মূল্যবান, এবং আমি পড়েছি আপনার কমেন্ট। আসলে আমরা যারা টিচার এই ক্লাসরুমে আমরা যতটা স্বতঃস্ফূর্ত থাকতে পারি, ততটা আসলে এই ফেসবুক লাইভে এই টেকনোলজি নিয়ে ততটা আমরা স্পন্টানিয়াস থাকতে পারি না। এখন আমি মোটামুটি লাইভ একটু আসতেছে নিয়মিত, এবং এই লাইভে আসার জন্য গত কয়েকদিন ধরে আমি বিভিন্ন লাইভ দেখছিলাম, শাড়ি বিক্রি লাইভ দেখছিলাম, যে শাড়ি কেমনে বিক্রি করে লাইভে, কীভাবে লাইভে শাড়ি বিক্রি করে, এবং রং ফর্সা থেকে অনেক কিছু শিখেছি, এবং এইটাও আমি তাদের কাছ থেকে শিখেছি। কমেন্টগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আপনারা কমেন্ট করতে থাকুন, আপনাদের কমেন্টগুলো আমি পড়ব। এটা আমি ওই যে শাড়ি বিক্রেতাদের কাছ থেকে শিখেছি, এবং খুবই সুন্দর তারা উপস্থাপনা করেন, প্রেজেন্টেশন চমৎকার। আমি তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি, এখনও শেখা হয়নি, শেখা হয়ে গেলে দেখবেন যে লাইভটা আরও সুন্দর হচ্ছে। এনিওয়ে, আরও একবার বলি যে আগামীকালকে কনফিডেন্সের একটি লাইভ রয়েছে, কনফিডেন্সের পেজ থেকে বেলাল আহমেদ রাজু, এমডি বিসিএস কনফিডেন্স, তিনি লাইভে আসবেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন, করোনার সময় কীভাবে পড়াশোনা হবে, এবং কনফিডেন্সের সার্ভিস জানাবেন। যারা কনফিডেন্স বাইরের শিক্ষার্থী আপনারা আছেন, তাদের জন্য নিশ্চয়ই কোনো একটি ব্যবস্থা করবে বলে আমরা যতদূর জানতে পেরেছি,
সেটা কি হতে পারে সেটি আমি আজকে বলছি না, কালকেই আপনারা আশা করছি সেটি শুনবেন। আমরা তাহলে আলোচনায় আবার যাই। সেটি হচ্ছে আমরা এখন আলোচনা করব মার্টিন লুথার কিং জুনিয়রকে নিয়ে। আমরা একটু টার্ন করে নিই ক্যামেরা আরেকবার। হচ্ছে মার্টিন লুথার আলোচনা করব এবং মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কে একটা জিনিস একটু জানিয়ে রাখি যে তিনি হচ্ছেন আমেরিকার একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। মার্টিন লুথার কিং জুনিয়র তিনি একজন আমেরিকান রাইট অ্যাক্টিভিস্ট। এই মার্টিন লুথার কিং জুনিয়র 1963 সালে ঐতিহাসিক এক বক্তৃতা করেছিলেন, যে বক্তৃতার নাম হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। এটা আমরা সবাই জানি, আই হ্যাভ এ ড্রিম। এই মার্টিন লুথার কিং অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি করে, আই হ্যাভ এ ড্রিম। এই বক্তৃতা কবে হয়েছিল? 1963 সালে। এই বক্তৃতা কার? মার্টিন লুথার কিং জুনিয়রের। এখানে একটা জিনিস বলে নেই, সেটি হচ্ছে যে বিশ্ববিখ্যাত বক্তৃতাগুলোর তালিকায় শীর্ষস্থানীয় থাকা যে বক্তৃতা গেটিসবার্গ অ্যাড্রেস, যেটি কিছু আগে আলোচনা করেছি, আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসটি ছিল 1863 সাল, আর এই বক্তৃতাটি হচ্ছে 1963 সাল। অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের বক্তৃতা ঠিক 100 বছর পরে এই বক্তৃতাটি তিনি দিয়েছেন মার্টিন লুথার কিং জুনিয়র। এবং মার্টিন লুথার কিং জুনিয়র এই যে রেসিজমের বিপক্ষে আন্দোলন নোবেল পেয়েছেন 1864 সালে, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। আনফর্চুনেটলি আব্রাহাম লিঙ্কনের মতো তিনিও 1868 সালে তিনি মার্ডার হয়েছেন 4 এপ্রিলে। আব্রাহাম লিঙ্কনেও এপ্রিল মাসে মার্ডার হয়েছেন, তিনিও এপ্রিল মাসে মার্ডার হয়েছেন। আব্রাহাম লিঙ্কন বক্তৃতা দিয়েছেন 63 সালে, বিখ্যাত বক্তৃতা গেটিসবার্গ অ্যাড্রেস। আরেকটি বিখ্যাত বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম দিয়েছেন তিনিও 63 সালে, শুধু আব্রাহাম লিঙ্কন 100 বছর আগে। এটা একটু মাথায় রাখবো। জুনিয়রের সেই আই হ্যাভ এ ড্রিম বক্তৃতা গুগলে সার্চ দিয়ে আমরা পড়াশোনা করব। ইন্টারমিডিয়েট এখন যে বইটি আছে টেক্সট বই, সেখানে বক্তৃতা দেয়া আছে পুরো টেক্সট, সেটা আমরা একটু শুনবো, আমরা বারবার করে পড়ব। এই বক্তৃতা তিনি একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে আই হ্যাভ এ ড্রিম one day the son of slaves owner and the son of slaves will sit together in a same table of brotherhood. একদিন দাসদের সন্তানেরা, দাসদের মালিকদের সন্তানেরা ভ্রাতৃত্বের একই টেবিলে বসবে। আমি আই হ্যাভ এ ড্রিম। এই যে বিখ্যাত বক্তৃতা, সেটি তিনি করেছিলেন 1963 সালে। এরপরে আমরা যাকে নিয়ে আলোচনা করব, এইটা একটু বেশি আলাপ হবে, সেটি হচ্ছে ম্যান্ডেলাকে নিয়ে আমরা আলোচনা করব। নেলসন ম্যান্ডেলার অবশ্য নামটা হচ্ছে, ডাকনাম আমরা জানি মাদিবা। ওকে, ম্যান্ডেলা সম্পর্কে প্রথম যে তথ্যটি আমরা জানবো সেটি হচ্ছে, একটু ধারাবাহিক তথ্য জানবো, ধারাবাহিকভাবে একটু তথ্য আলোচনা করব। সেটি হচ্ছে যে স্টুডেন্ট মুভমেন্টে তিনি যুক্ত ছিলেন। স্টুডেন্ট মুভমেন্টে থাকার সময় তিনি অ্যারেস্ট হয়েছিলেন। শিক্ষার্থী জীবনেই অ্যারেস্ট হয়েছেন নেলসন ম্যান্ডেলা। ফলে বোঝা যাচ্ছে যে তার যে এই যে অধিকার নিয়ে যে আন্দোলন, সেটা সূচনা হয়েছে অনেক আগে থেকে, একদম স্টুডেন্ট লাইফ থেকে। তিনি 1944 সালে যোগদান করেছেন। 1940 সালে আব্রাহাম লিঙ্কন যোগদান করেন একটি রাজনৈতিক দল, যে দলটির নাম হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC পরীক্ষায় প্রশ্ন দিবে নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি ছিল। তার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটি হচ্ছে তার পলিটিক্যাল পার্টির নাম। আমরা একটু জেনেও রাখবো যে 1912 সালে এই পলিটিক্যাল পার্টিটি প্রতিষ্ঠিত। ভারতের জাতির জনক যাকে বলা হয় মহাত্মা গান্ধী, তিনি কিন্তু এই পলিটিক্যাল পার্টিটি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন।
মহাত্মা গান্ধী, যিনি ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি তার জীবনের একটি বড় সময় কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকাতে এবং এই পলিটিক্যাল পার্টি প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ANC, 1912 সালে প্রতিষ্ঠিত। পার্টি 1994 সালে ক্ষমতায় আসে, সাউথ আফ্রিকার ক্ষমতায় আসে, অর্থাৎ এই পার্টির হয়েই নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হন। 94 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় রয়েছে এই পলিটিক্যাল পার্টি। দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ANC রয়েছে। 1944 সালে জয়েন করেছেন নেলসন ম্যান্ডেলা এই পলিটিক্যাল পার্টিতে। সেই পলিটিক্যাল পার্টিটার নাম কি বলেছি? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ANC। আফ্রিকান কংগ্রেস 1961 সালে নেলসন ম্যান্ডেলা আর্মস উইং খোলেন। আর্মস উইং, যেগুলো একটু লেফটিস্ট পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টি কিন্তু সশস্ত্র ব্রাঞ্চ থাকে। আল্ট্রা লেফট পলিটিক্যাল পার্টি আছে কিংবা আল্ট্রা রাইট পলিটিক্যাল পার্টি আছে, বামপন্থী এবং ডানপন্থী উভয় পলিটিক্যাল পার্টির কিন্তু আর্মস উইং থাকে। আমাদের বাংলাদেশে সর্বহারা পার্টি, আমাদের এই সর্বহারা পার্টি, তারপরে এই যে কুষ্টিয়া রয়েছে, শাখা খোলা হয়েছিল 1961 সালে এবং যে নেলসন ম্যান্ডেলা বেশ কিছু দেশ সফর করেছেন, ট্রেনিং নিয়েছেন। 1962 সালে তিনি গ্রেপ্তার হন, তিনি অ্যারেস্ট হন। 1962 সালে গ্রেপ্তার হন নেলসন ম্যান্ডেলা। গ্রেপ্তার হন, প্রথমে তাকে অল্প কয়েক বছরের সাজা দেওয়া হয়, পরবর্তীকালে লম্বা সাজা, এটা আমরা জানি। তো 62 সালে তিনি যখন গ্রেপ্তার হওয়ার পরে তাকে প্রিটোরিয়া সহ বিভিন্ন জেলে রাখা হলো। ফাইনাল তার বিরুদ্ধে রায় হয় 1964 সালে এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয় 64-এ যখন কারাদণ্ড হলো তখন তাকে পাঠানো হয়েছিল একটা দ্বীপে। দ্বীপটার নাম হচ্ছে রোবেন দ্বীপ। এইটা আমরা জানব করে যে নেপোলিয়ন বোনাপার্টকে কোন দ্বীপে পাঠানো হয়েছিল নির্বাসনে। নেপোলিয়ন বোনাপার্ট was sent to সেন্ট হেলেনা দ্বীপ। সেন্ট হেলেনার আগে নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট এলবা দ্বীপে পাঠানো হয়েছিল। সেন্ট এলবা এবং সেন্ট হেলেনা এই দুটা দ্বীপেই থেকেছেন নেপোলিয়ন বোনাপার্ট। তো নেপোলিয়ন বোনাপার্ট একটা দ্বীপের নামই বেশি বেশি আমরা শুনেছি, সেন্ট হেলেনা। কারণটা হচ্ছে যে এই দ্বীপে তিনি বেশি সময় থেকেছেন এবং তিনি মারা গেছেন সেন্ট হেলেনা দ্বীপে। রোবেন দ্বীপ, এই রোবেন দ্বীপে পাঠানো হয়েছিল নেলসন ম্যান্ডেলাকে। সুতরাং এইটা আমরা একটু মাথায় রাখবো যে রয়েছিল 64-এ এবং 64-এ যখন সাজা দেওয়া হয়, নেলসন ম্যান্ডেলা যখন সাজা দেওয়া হয়, যখন তিনি আদালতে কাঠগড়ায়, তখন কিন্তু তার বিরুদ্ধে ডেথ চার্জ আনা হয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো চার্জ, অনেক রকমের ক্রাইমের এবং রাষ্ট্রদ্রোহ মামলাও নিয়ে আসা হয়েছে এবং রাষ্ট্রপক্ষ আদালতের কাছে দাবি করেছে তার মৃত্যুদণ্ড, অর্থাৎ মৃত্যুদণ্ড তার মাথায় এইরকম একটা টেনশন। সেই টেনশনে দাঁড়িয়ে সে কিন্তু একটা ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন আদালতের সামনে। অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছিলেন তিনি জাজকে। তিনি বলেছিলেন যে I have fought against white domination, I have fought against black domination, I have cherished a ideal of a free society in which all people are live together in harmony and with equal rights. It is an ideal for which I want to live and want to achieve. But if it's an ideal for which I want to die. অর্থাৎ এটি এমন একটি আদর্শ যে জন্য আমি বেঁচে থাকতে চাই এবং অর্জন করতে চাই, কিন্তু এটি এমন এক আদর্শ যার জন্য আমি জীবনটাও দিতে পারি। আই এম প্রিপেয়ার্ড টু ডাই। এই কথাগুলো তিনি বলছিলেন জাজ সাহেবকে। অত্যন্ত চমৎকার করে তিনি তার বক্তৃতাটি পাওয়া যায় বিভিন্ন জায়গায়। এটা একটু আমরা পড়ে নিব।
তারপরে যেটি জানবো সেটি হচ্ছে যে 1993 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এটা একটু জেনে রাখুন, 1993 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এবং 1994 সালে তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছেন। এটা জানতে হবে। 93 নোবেল শান্তি পুরস্কার, 94 তিনি সাউথ আফ্রিকার হয়েছেন। আরেকটি তথ্য আমাদেরকে জানতে হবে, এটি হচ্ছে যে রোবেন দ্বীপে তাকে যখন পাঠানো হয়েছিল তিনি ছিলেন 466তম পার্সন ওই বছর, অর্থাৎ 1964 সালে যখন রোবেন দ্বীপে পাঠানো হলো 466 নম্বর ব্যক্তি এবং সালটা হচ্ছে 64। সুতরাং তাকে যে প্রিজনার নাম্বার দেওয়া হয়েছিল, প্রত্যেকটা প্রিজনারকে একটা নাম্বার দেওয়া হয়, কয়েদিকে নাম্বার দেওয়া হয়, তার নাম্বারটি ছিল 46664, এ ছিল তার প্রিজনার নাম্বার। এই নাম্বারটি নিয়েই তিনি 2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত সাউথ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কনসার্টের আয়োজন করেছিলেন, ইন্টারন্যাশনাল কনসার্টের আয়োজন করেছিলেন। কেন কনসার্ট করেছিলেন? তিনি HIV/AIDS প্রিভেনশনে ফান্ড রেজ করার জন্য তিনি কনসার্ট করেছিলেন। সেই কনসার্টের নাম ছিল 4664। পরীক্ষায় প্রশ্ন করে যে 4664 এই কোডটি কিসের সঙ্গে জড়িত, এটি কার সঙ্গে জড়িত, এটি কি প্রশ্ন। 4666 হচ্ছে কনসার্টের নাম, কনসার্টের উদ্যোক্তা ম্যান্ডেলা। এই কনসার্টগুলো হয়েছে 2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত। উদ্দেশ্য হচ্ছে HIV/AIDS প্রিভেনশনের জন্য ফান্ড রেজ করা, ফান্ড কালেকশন, তহবিল কালেকশন। তো এই হচ্ছে মোটামুটি ম্যান্ডেলা সম্পর্কে তথ্য। আমরা এবার যে টপিকটি আলোচনা করব, এটি আজকের আলোচনার শেষ টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে ইউনাইটেড নেশনসের ভূমিকা, এই যে রেসিজম, এটাকে কমানোর জন্য কিংবা বিদায় করে দেওয়ার জন্য, ইলিমিনেট করার জন্য ইউনাইটেড নেশনস কি রোল প্লে করছে, এইটা আমাদের আলোচনা করব এবং তার সাথে কিছু সংগঠন আলোচনা করব যারা রেসিজমের এগনেস্টে কাজ করে, এরকম কিছু সংগঠন নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি আলোচনা করব সেটি হচ্ছে ইউএন রোল। ইউনাইটেড নেশনস রোল প্লে করেছে, ইউএন রোল নিয়ে আলোচনা করব। প্রথম যেটি আমরা আলোচনা করব যে ইউনাইটেড নেশনস কি করে এগনেস্টে। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস ডিক্লারেশন আছে, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস ডিক্লারেশন, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস ডিক্লারেশন 1948, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র। এই সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে 30টা আর্টিকেল আছে, এটা আমরা জানি, 30টা আর্টিকেল আছে। এই আর্টিকেল যদি আমরা পড়তাম দেখব যে এই আর্টিকেলের পরতে পরতে রেসিজম, ডিসক্রিমিনেশনকে বিলুপ্ত করার কথা বলা আছে। আমরা যদি 1 নম্বর আর্টিকেলটা দেখি, 1 নম্বর আর্টিকেলে বলা আছে উই বর্ন ফ্রি উইথ ইকুয়াল রাইটস। তার মানে কি, এই যে হিউম্যান রাইটস ডিক্লারেশনের যে 1 নম্বর আর্টিকেল, সেখানে বলা হচ্ছে কি যে উই বর্ন ফ্রি উইথ ইকুয়াল রাইটস। নিঃসন্দেহে এটি বৈষম্যের বিপক্ষে একটি কথা। যদি আমরা 2 নম্বর আর্টিকেলটা দেখি, 2 নম্বর আর্টিকেল বলা আছে যে উই হ্যাভ এ রাইট টু বি ফ্রি ফ্রম অল কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। সব ধরনের বৈষম্য থেকে মুক্ত হওয়ার অধিকার আমাদের রয়েছে। এই কথাটি 2 নম্বরে বলা আছে। 1 নম্বরে বলা আছে যে আমাদের জন্ম হয়েছে সমান অধিকার নিয়ে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস ডিক্লারেশন 48 এটি হচ্ছে একটি অ্যান্টি রেসিজম প্রোগ্রাম। এভাবে বৈষম্য দূরীকরণের কথা বলা হয়েছে। আরেকটি আমরা ইউনাইটেড নেশনসের ভূমিকা আলোচনা করব। আর কি কাজ করেছে তারা? কাজ করেছে সেটি হচ্ছে তারা একটা কনভেনশন করেছে। কনভেনশনটার নাম হচ্ছে ICERD। এই কনভেনশনের রূপটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন
কনভেনশন অন elimination of all forms of racial discrimination সিডো যে সনদটা আছে ওইটার মতো এটার পূর্ণ নাম ICERD, ইন্টারন্যাশনাল কনভেনশন অন ইলিমিনেশন অফ অল ফর্মস অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন, অর্থাৎ রেসিয়াল ডিসক্রিমিনেশন দূর করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি, একটি আন্তর্জাতিক সনদ, একটি আন্তর্জাতিক দলিল। এইটা স্বাক্ষরিত হয়েছে 1965 সালে এবং এটি হয়েছে 1969 সালে। এই কনভেনশনটি স্বাক্ষর হয়েছে 1965 সালে, এটি কার্যকর হয়েছে 1969 সালে। তো এই হচ্ছে এই কনভেনশন সংক্রান্ত আলাপ। আমরা গতকালকে যে সংজ্ঞাটি বলেছিলাম যে রেসিজম ইজ এনি কাইন্ড অফ বা এনি রেস্ট্রিকশন, এক্সক্লুশন, তারপর কি বলেছিলাম যে প্রিফারেন্স বেসড অন রেস, ডিসেন্ট, কালার, এথনিক অর ন্যাশনাল অরিজিন। এই ডেফিনেশনটা এই কনভেনশনের 1 নম্বর আর্টিকেলে দেয়া আছে। এই কনভেনশন 1 নম্বর আর্টিকেলে রেসিজমের সংজ্ঞাটা দেয়া হয়েছে এবং সেই সংজ্ঞা গতকালকে বিশ্লেষণ করে কিন্তু আমি বলেছিলাম যে রেসিজমের যদি আমরা বাংলা করি বর্ণবাদ, এটা রেসিজমকে ক্ষুদ্র করা হবে, রেসিজমকে একটা স্টেরিওটাইপ করা হবে, সংকীর্ণভাবে উপস্থাপন করা হবে। রেসিজমের বাংলা ব্যবহার বর্ণবাদ ঝুঁকিপূর্ণ। আমি বলেছি রেসিজম বাংলা রেসিজমের জন্য, কারণ রেসিজম অত্যন্ত বিস্তর বৃহৎ একটি ধারণা। এই হচ্ছে ইউনাইটেড নেশনসের রোল। আমরা এখন আলোচনা করব সামাজিকরণ, এটি একটু আলোচনা করে আজকে আলোচনাটা শেষ করব। অ্যান্টি রেসিস্ট অর্গানাইজেশন, আমরা জাস্ট ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে এরকম হচ্ছে ইউ স্পেশাল রেপোর্টিয়ার, ইউ স্পেশাল রেপোর্টিয়ার আছে যারা কিনা বিশ্বব্যাপী কাজ করে কেবল রেসিজম নিয়ে। আমরা আরেকটি আউটফিটের কথা বলতে পারি, সেটি হচ্ছে ওয়ার্ল্ড কনফারেন্স এগেইনস্ট রেসিজম। সরি, এটা ইউ স্পেশাল রেপোর্টিয়ার না, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, UNHRC স্পেশাল রেপোর্টার। এটা হচ্ছে জাতিসংঘের যে মানবাধিকার পরিষদ তার স্পেশাল রেপোর্টার যারা রেসিজম নিয়ে কাজ করে। ওয়ার্ল্ড কনফারেন্স এগেইনস্ট রেসিজম নামে একটি আউটফিট আছে, এই আউটফিটটি হচ্ছে ইউনেস্কোর, এরাও বিশ্বব্যাপী কাজ করে, বিশ্বব্যাপী সম্মেলনের আয়োজন করে এবং সর্বশেষ 2009 সালে এরা সম্মেলন করেছে। তার আগে 2001 সালে সম্মেলন করেছে, 1989 সম্মেলন করেছে, 1978 সালে প্রথম তারা সম্মেলন করেছে। এই ওয়ার্ল্ড কনফারেন্স এগেইনস্ট রেসিজম ইউনেস্কো আয়োজন করে সম্মেলনগুলোর, ইউনেস্কোর একটি আউটফিট এটি। আরেকটি আলোচনা করব, সেটি হচ্ছে ইউ এগেইনস্ট ইনটলারেন্স। এইটা হচ্ছে ইউ এর আউটফিট যারা রেসিজম নিয়ে কাজ করে সারা বিশ্বে। তো এই যে তিনটা আমি সংগঠন বা সংগঠনের উপসংগঠনের নাম বললাম যারা বিশ্বব্যাপী কাজ করে রেসিজম নিয়ে। এবারে আমি তিনটা আঞ্চলিক সংগঠনের নাম বলবো যারা রেসিজম নিয়ে কাজ করে। ইউএসএতে কাজ করে যে সংগঠনটি, এটা আমরা সবাই জানি, 37 BCS পিলির প্রশ্ন, ব্ল্যাক লাইভস ম্যাটার। এটা হচ্ছে ইউএসএতে কাজ করে। অস্ট্রেলিয়ায় এরকম একটি সংগঠনের নাম বলছি, সেটি হচ্ছে
উই টুগেদার নাও, উই টুগেদার নাও। প্রশ্ন করবে উই টুগেদার নাও কোন দেশভিত্তিক অ্যান্টি রেসিস্ট সংগঠন? তখন আমরা উত্তর করব অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। আরেকটি সংগঠনের নাম আমি বলবো, সেটি হচ্ছে ফাইট ডেম ব্যাক, ডিএম ব্যাক। এই হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে কাজ করে। ফাইট ডেম ব্যাক এই সংগঠনটি। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন করে ফাইট ডেম ব্যাক কোন দেশ ভিত্তিক অ্যান্টি রেসিস্ট সংগঠন, আমরা উত্তর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। টুগেদার নাও এটি অস্ট্রেলিয়াতে কাজ করে। ব্ল্যাক লাইভস ম্যাটার এটি কাজ করে ইউএসএতে। তো এই হচ্ছে আলোচনা কত থেকে আজকে পর্যন্ত আলোচনা করেছি, সেটি হচ্ছে যে রেসিজম কি। আমরা রেসিজম শব্দটির উৎপত্তি আলোচনা করেছি, রেসিজম ইন সাউথ আফ্রিকা অ্যান্ড রেসিজম ইন ইউএসএ, সাথে আলোচনা করেছি 3 অ্যান্টি রেসিস্ট ওয়ার্ল্ড ফিগার, আলোচনা করেছি ইউএন রোল টু কার্ব রেসিজম, আলোচনা করেছি সাম অর্গানাইজেশন যেগুলোর কাজ করছে রেসিজমের বিপক্ষে। এই হচ্ছে আমার আলোচনা। যারা যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গ্রুপের সঙ্গে থাকবেন সেই অনুরোধটুকু রইল। আর আমার যারা শিক্ষার্থী আছেন কিংবা আমার গ্রুপে যারা রয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং গ্রুপে, সেই গ্রুপে একটা পরীক্ষা নিব। কয়টা বাজে জানি না, 11টার সময় পরীক্ষা নেওয়ার কথা, 11টায় সেই পরীক্ষাটি নিব। ভালো থাকবেন সবাই। আশা করছি আগামী সপ্তাহে আমার গ্রুপে আমি হয়তো কোনো একটি বিষয়ে ফেসবুক লাইভে আসব, আগে থেকে ঘোষণা দিয়ে রাখবো। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।